হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের এই ব্লগটায় একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব যে কানাডায় এসে তোমরা কি কি কাজ প্রথমে করবে। এখানে আসার পর কিছু ইম্পর্টেন্ট অফিসিয়াল নন অফিসিয়াল কাজ তোমাদের করতে হবে, তার একটা লিস্ট বা আইডিয়া তোমাদের দেব। সেগুলো তোমরা শুনে একটা ইনফরমেশন গ্যাদার করতে পারবে আর তোমাদের নিজেদের প্ল্যানটাও সেভাবে সর্ট আউট করতে পারবে। প্রথমেই আসি অ্যাকোমোডেশনের ব্যাপারে। কানাডায় এসে তোমরা প্রথমে কোথায় থাকবে, কিভাবে বাড়ি খুঁজবে, তার ব্যাপারে একটা ইনফরমেশন শেয়ার করছি। সেটা হলো, তোমরা ইন্ডিয়া বা তোমার নেটিভ কান্ট্রিতে থাকার সময়তেই তোমরা এখানকার বাড়ি ভাড়া কিভাবে পাওয়া যায় তার একটা ইনফরমেশন গুগলে সার্চ করতে থাকবে। অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে যেখানে তোমরা ইনফরমেশনগুলো পাবে, যেখানে কি কি ধরনের বাড়ি আছে, কি কি বাড়ির কিরকম রেট, কোন কোন জায়গা ভিত্তিক রেট আলাদা হয়, তার একটা ওভারঅল আইডিয়া তোমরা ওয়েবসাইটের ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো থেকে একটা আইডিয়া করে নিতে পারবে যে কি কি ধরনের বাড়ি, তার কিরকম রেট এবং কোন কোন জায়গায় কি ধরনের রেট। সেই অনুযায়ী তোমাদের একটা আগে থেকে একটা ইনফরমেশন তোমাদের হাতে থাকবে। এবার যদি তোমরা ওখান থেকেই বুক করতে চাও সেটাও করতে পারো, বা তোমরা যদি কানাডায় এসে বুক করো সেটাও করতে পারো। দুটোই করা পসিবল। তবে আমি সাজেস্ট করব তোমরা ওখান থেকে খোঁজ করো, সমস্ত ইনফরমেশন গ্যাদার করো, কিন্তু এখানে এসে বাড়িটা একবার নিজের চোখে দেখে তারপর অ্যাকচুয়াল পেমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে অফিসিয়াল বুকটা করো বা অফিসিয়াল রিজার্ভেশনটা করো। এখানে এসে ইনিশিয়াল কিছুদিন হোটেল বা এয়ারবিএনবি যেটা আছে সেখানে থাকতে পারো। এয়ারবিএনবি অনেকটা চিপ হয় হোটেলের থেকে। এয়ারবিএনবি সাইট থেকে তোমরা এয়ারবিএনবির ডিটেলসটা জেনে নিও, কোথায় এটা লোকেটেড বা তার রেটিং কিরকম, ওনার যে আছে এয়ারবিএনবি তার কিরকম রেটিং, এগুলো ওদের এয়ারবিএনবি ওয়েবসাইটে পাওয়া যায়। এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তোমরা এয়ারবিএনবিটা ইন্ডিয়া বা তোমাদের নেটিভ কান্ট্রি থেকে বুক করতে পারো, বা কোনো হোটেল এখানে, সেই হোটেলও তোমরা ইন্ডিয়া থেকে বুক করতে পারো। সেই ইনিশিয়ালি এখানে এসে কিছুদিন এই হোটেল বা এয়ারবিএনবিতে থাকবার পর তোমরা এই বাড়ি ভাড়াগুলো আস্তে আস্তে এখানে খুঁজতে পারো। বা তোমাদের যদি কোনো কলিগ বা ফ্রেন্ড এখানে অলরেডি থাকে, তার সাথে ইনিশিয়াল কিছুদিন শেয়ারেও থাকতে পারো, তাহলে তার কাছ থেকেও কিছু ইনপুট পাবে এখানে কিরকম বাড়ি ভাড়া, কোথায় কি আছে, সেইটাও তোমরা করতে পারো। বাড়ি পাওয়া যায় প্রধানত 3 রকমের। এক হচ্ছে কন্ডোমিনিয়ামস বা ওনারশিপ ফ্ল্যাট, 2 নম্বর হচ্ছে অ্যাপার্টমেন্ট, বড় বড় বাড়ি যেখানে অ্যাপার্টমেন্ট হিসাবে বলে, আর 3 নম্বর হচ্ছে নিজস্ব বাড়ি বা স্ট্যান্ড অ্যালোন হাউস বা টাউন হাউস বলে এখানে। এই 3 ধরনের মূলত ভাগ আছে বাড়ি। এছাড়া আরো অন্যান্য ছোট ছোট ভাগ আছে এগুলোর মধ্যে, কিন্তু মূলত এই 3 প্রকারের বাড়ি এখানে হয়। তোমরা নিজেদের পছন্দ মতো কোন বাড়িতে থাকবে সেটা ভালো করে দেখে সেইভাবে তোমরা বুক করতে পারো। অনেক এজেন্ট আছে, হাউজিং এজেন্ট বা রেন্টাল এজেন্ট, তাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে এসে। তাদের ওয়েবসাইটও আছে, এছাড়া গুগলে সার্চ করলেও তাদের ওয়েবসাইট তুমি জানতে পারবে বা ইনফরমেশন, ফোন নাম্বার জানতে পারবে। তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই বাড়িগুলো তোমরা নিজেরা দেখে তারপরে পেমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে দিও। ইনিশিয়াল একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, জেনারেলি 1 মান্থের রেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। ইনিশিয়ালি যদি তোমাদের কাছে টাকা পয়সা সেরকম না থাকে, তোমার যদি কোনো রিলেটিভ বা ফ্রেন্ড বা কলিগ থাকে, তার কাছ থেকে হেল্প নিতে পারো ইনিশিয়াল রেন্টটা পে করার জন্য, পরে তাকে পেমেন্টটা করে দিতে পারো। এইভাবে তোমরা বাড়ি ভাড়াটা প্রথমে ব্যবস্থা করতে পারো। লিস্টে সেকেন্ডে আছে ফোন কানেকশন বা মোবাইল ফোন কানেকশন। এখানে এসে ফোন অত্যন্ত জরুরি, তাই জন্য ফোন কানেকশন কোথা থেকে নেবে বা কি কি ফোন কানেকশন এখানে অ্যাভেলেবেল আছে। এখানে অনেক রকম সার্ভিস প্রোভাইডার্স আছে, তাদের মধ্যে আছে বেল, রজার্স, ফাইডো, কুডো, ফ্রিডম, ভার্জিন মোবাইল, আরো অন্যান্য আছে। তোমরা এয়ারপোর্টে ল্যান্ড করার পরেই এয়ারপোর্টেই এইগুলোর কানেকশনের ব্যবস্থা করার আছে। কিছু কাউন্টার্স থাকে, যেমন রজার্সের কাউন্টার থাকে বা ফাইডোর কাউন্টার থাকে। তোমরা ওদের সাথে যোগাযোগ করে তোমরা এয়ারপোর্ট থেকেই একটা মোবাইল ফোনের কানেকশন নিয়ে নিতে পারো, একটা সিম কানেকশন নিয়ে নিতে পারো। তোমরা যদি নিজেদের ফোন তোমাদের দেশ থেকে নিয়ে আসতে পারো, তাহলে শুধু সিমটা এখানে ভরে নিলেই তোমাদের কানেকশন অন হয়ে যাবে। ওই মুহূর্ত থেকে বা 1 ঘন্টা পর থেকেই তুমি কথা বলতে পারবে। এবং অনেক রকমের প্ল্যান আছে, যেমন ডেটা প্ল্যান বা এই টক টাইম, সেগুলো তোমরা দেখে নিও কিরকম প্ল্যান তোমরা যাবে। এছাড়া আর এক রকমের কানেকশন এখানে হয়, যেটা একটা কন্ট্রাক্ট, মানে তোমার ওই সার্ভিস প্রোভাইডারের সাথে একটা 2 বছরের কন্ট্রাক্ট হয়। সেই কন্ট্রাক্টের মধ্যে তোমার ফোন ইনক্লুডেড, তোমাকে একটা ফোন দেবে, তার জন্য কিছু পেমেন্ট করতেও হতে পারে বা পেমেন্ট নাও করতে হতে পারে। সব রকমের স্কিমই আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। যদি দামি ফোনে যাও
তাহলে কিছু পেমেন্ট প্রত্যেক মাসে অ্যাডিশনাল ফোনের জন্য করতে হবে অ্যাপার্ট ফ্রম ডেটা চার্জ যেটা হয়। তো এগুলো তোমরা দেখে নিতে পারো কোনটা দিয়ে তোমরা যাবে, 2 বছরের কন্ট্রাক্টে যাবে নাকি নিজের ফোনটা নিয়ে সেখানে যা সিম কার্ডটা ইনসার্ট করবে, যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা তোমরা করতে পারো। যদি এয়ারপোর্টে কানেকশন না পাও, পরে অনেক রকম দোকান আছে, মলগুলোতে দোকান থাকে বা এমনি অন্যান্য জায়গাতেও এদের দোকানগুলো আছে এই সার্ভিস প্রোভাইডারদের, সেখান থেকেও কানেকশন নিতে পারো। ফোন কানেকশন নিতে চার্জ পড়ে মিনিমাম ধরো $30 কানাডিয়ান ডলার্স পার মান্থ, এখান থেকে শুরু। এবার বিভিন্ন প্ল্যান আছে, সেই অনুযায়ী দাম ভ্যারি করে। আমার লিস্টে 3 নম্বরে আছে ট্রান্সপোর্টেশন পাস বা ট্রান্সপোর্টেশন কার্ড, ট্রাভেল কার্ড। এখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার জন্য একটা রকমের ট্রাভেল কার্ড পাওয়া যায়। বিভিন্ন প্রভিন্সে বা বিভিন্ন স্টেটে আলাদা আলাদা কার্ড হয়। সেই কার্ডটা যদি তুমি কেনো তাহলে তোমাকে প্রত্যেকবার খুচরো পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না। এই কার্ডটা একটা ফান্ড লোডেড কার্ড, তোমাকে এখানে ফান্ড লোড করতে হবে আর প্রত্যেকবার তুমি ওই কার্ডটা দিয়েই টিকিট কাটতে পারবে। এই কার্ডটা বাসে, ট্রেনে, সাবওয়েতে, বিভিন্ন রকমের ট্রান্সপোর্টে তুমি ইউজ করতে পারবে। আমি অন্টারিওতে থাকি, এখানে যে কার্ডটা পাওয়া যায় সেটাকে বলে প্রেস্টো কার্ড। আমি একটা সেপারেট ভিডিও করেছি, ডেসক্রিপশনটা লিঙ্কে দিয়ে দেবো, ডেসক্রিপশনে তোমরা দেখে নিও সেখান থেকে। সেপারেট ভিডিও করেছি প্রেস্টো কার্ডের ওপর, আমি ডেসক্রিপশনে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, একটা ডিটেল আইডিয়া তোমাদের হয়ে যাবে কিভাবে সেই কার্ড জোগাড় করবে আর কিভাবে ইউজ করবে। যদি খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করো, মানে রোজই তোমাকে ট্রাভেল করতে হয়, তাহলে এক রকমের পাসও পাওয়া যায় মান্থলি পাস হিসাবে, তোমরা ওটাও কিনতে পারো। তাহলে তোমাদের ট্রান্সপোর্টেশন খরচ অনেকটাই কমে যাবে। প্রেস্টো কার্ড অন্টারিওতে পাওয়া যায়, এদের ভেন্ডিং মেশিন আছে, প্রেস্টোর ভেন্ডিং মেশিন, যেটা ট্রেন স্টেশন, বাস স্টেশন, সাবওয়ে স্টেশনে আছে, তোমরা সেখান থেকে কিনতে পারো। এছাড়া শপার্স ড্রাগ মার্ট বলে একটা এখানে মেডিকেল স্টোর আছে, অনেক জায়গাতেই এই স্টোরটা অ্যাভেলেবেল, সেখানেও এই কার্ডটা প্রথমবার কিনতে পারো। তারপর অনলাইনে তুমি এই কার্ডটাকে ফান্ড লোড করতে পারবে। পরে আসছি সিন নাম্বারের ব্যাপারে। সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার বা শর্টে বলে সিন। এটা একটা গুরুত্বপূর্ণ নাম্বার। এখানে আমাদের ইন্ডিয়াতে যেমন প্যান বা আধার আছে, এখানেও একটা সিন বলে ব্যাপার আছে, যেটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আসে। এই সিন নাম্বারটা তোমাকে থাকলে তুমি যে কোনো লিগাল ওয়ার্ক করতে পারবে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। এটা ছাড়া এখানে কোনো রকম কাজ লিগালি করতে পারবে না বা কোনো জায়গায় ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবে না। অনেকটা আমাদের দেশে প্যান নাম্বার বা আধারের মতো। এই সিন অ্যাপ্লাই করতে গেলে তোমাকে সার্ভিস ক্যানাডা অফিস আছে, এখানে গভর্নমেন্টের অফিস, সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর সাথে সাথেই তোমাকে সিন নাম্বারটা ওরা দিয়ে দেবে। সেই সিন নাম্বারটা কিন্তু কনফিডেন্সিয়াল নাম্বার, তুমি সবার সাথে শেয়ার করবে না। তোমার এমপ্লয়ার যার কাছে তুমি কাজ করছো বা ব্যাংক অফিসিয়াল বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল যেখানে দরকার এই সিন নাম্বারটা শেয়ার করা, সেখানেই শেয়ার করবে। আদারওয়াইজ এটা কিন্তু কনফিডেন্সিয়াল নাম্বার। যারা ডিপেন্ডেন্ট হিসাবে আসছো তাদের সিন নাম্বার লাগে না, মানে ডিপেন্ডেন্ট স্পাউস বা ডিপেন্ডেন্ট কিড, এদের সিন নাম্বার লাগে না, কারণ ওরা এখানে এসে কোনো কাজ করতে পারে না লিগালি, তাই তাদের সিন লাগে না। এছাড়া যারা ভিজিটার হিসাবে আসছে, মানে পেরেন্টসরা যদি এখানে আসে বা কোনো ভিজিটার ভিজিট করতে এখানে ঘুরতে আসে, তাদেরও সিন নাম্বার লাগে না, তাই তাদের সিন অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। নম্বরে আসি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে কি করে। তোমাকে এখানে এসে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো খুলতেই হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ওই সিন কিন্তু লাগবে, তাই জন্য তোমাকে আগে সিন নাম্বারটা জোগাড় করতে হবে, তারপরেই ব্যাংকে অ্যাপ্রোচ করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারো। এখানে অনেক ব্যাংক আছে, তুমি ওয়েবসাইটে দেখে নিও কোন ব্যাংক কিরকম অফার দিচ্ছে। যারা নতুন কানাডায় আসে তাদের অনেক রকম অফার দেয়, নিউ কামার্স অফার বলে। ওয়েবসাইট থেকে দেখে নিও কিরকম অফার, কোথায় কি সুবিধা, কোথায় কোন ফিজ অফ করে দিচ্ছে বা কোথায় ক্রেডিট কার্ড দিচ্ছে উইদাউট এনি কোনো সিকিউরিটি ছাড়া বা কোনো প্রায়র চেকিং ছাড়া, এই ধরনের নানা রকম অফার থাকে। তুমি দেখে নিয়ে সেখানে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারো। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় ব্যাংকের অফিসিয়ালের সাথে, সেখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিও। নেক্সট আসছি হেলথ কার্ডের ব্যাপারে। কানাডায় মেডিকেল এক্সপেন্স খুব বেশি, তাই এখানে একটা হেলথ ইন্স্যুরেন্স খুব দরকার। গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রভিন্সে বা স্টেটে হেলথ ইন্স্যুরেন্সের একটা ব্যবস্থা করেছে। আমি অন্টারিওতে থাকি, এখানে হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যানটার নাম হচ্ছে অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বা শর্টে বলে ওহিপ।
আমি একটা সেপারেট ভিডিও করেছি ওহিপের ব্যাপারে বা হেলথ কেয়ার সিস্টেমের ব্যাপারে, নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ডিটেল আইডিয়া হয়ে যাবে। মেডিকেল ইন্স্যুরেন্স এখানে কিন্তু মাস্ট, আদারওয়াইজ এখানকার মেডিকেলের যে এক্সপেন্স সেটা বিয়ার করা খুব কষ্টকর, অনেক খরচ, ডাক্তারের ফিজও অনেক বেশি। তাই এখানে এসে একটা হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান তোমরা অপ্ট করো। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সও আছে, গভর্নমেন্টের সাথে তোমরা প্রাইভেটও হেলথ ইন্স্যুরেন্স নিতে পারো। অন্যান্য যে কভারেজগুলো যেগুলো গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স কভার করছে না, সেগুলো তুমি প্রাইভেটের হেলথ ইন্স্যুরেন্স থেকে কভার করতে পারো। আর তুমি যদি এখানে কাজ করতে এসো, তাহলে তোমার যে এমপ্লয়ার তার সাথে কথা বলো যে তাদের কোনো কর্পোরেট প্ল্যান আছে কিনা বা এমপ্লয়ার থেকে কোনো প্ল্যান আছে কিনা হেলথ ইন্স্যুরেন্সের, সেই ব্যাপারেও খোঁজ করো এবং সুবিধা মনে হলো সেইটাও অপ্ট করো। অন্টারিও প্রভিন্সে এই ওহিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাকে যেতে হবে সার্ভিস অন্টারিও বলে, এখানে গভর্নমেন্টের যে অফিস আছে সেখানে গিয়ে ফিজিক্যালি গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ওহিপের জন্য। আর যখন ইন্ডিয়া বা নেটিভ কান্ট্রি থেকে আসছো, ইনিশিয়ালি কিছু ওষুধ নিয়ে এসো যেটা তোমাকে ইনিশিয়ালি সাপোর্ট করবে। কোনো রকম প্রবলেম হলে তোমরা সেই ওষুধ দিয়ে তোমাদের ইনিশিয়াল ট্রিটমেন্টটা করতে পারো। 7 নম্বরে আসি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে। কানাডাতে ড্রাইভিং লাইসেন্স খুব দরকার যে তা নয়, এখানে পাবলিক ট্রান্সপোর্ট যথেষ্ট ভালো, কিন্তু তোমার যদি নিজের গাড়ি থাকে তাহলে সেটা আরো ভালো। তো সেই জন্য ড্রাইভিং লাইসেন্সটা করতে পারো। ড্রাইভিং লাইসেন্স করতে এখানে সময়ও অনেকটাই লাগে, প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যায়। অনেকগুলো টেস্ট আছে ভাগে ভাগে, আমি একটু হাই লেভেল আইডিয়া দিচ্ছি। এতে 3টে লেভেল আছে, G1, G2 আর G1টা হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা, সেখানে কিছু নলেজ টেস্ট হয়, তোমার ড্রাইভিং সম্বন্ধে আইডিয়া বা ড্রাইভিং এর রাস্তায় যে সাইন্স গুলো থাকে, বিভিন্ন সাইন, স্টপ সাইন, এই ধরনের সাইনগুলোর ব্যাপারে থিওরিটিক্যাল পরীক্ষা হয়। পরের লেভেল হচ্ছে G2, যেটা রোড টেস্ট, তোমাকে রোডে গাড়ি চালিয়ে টেস্ট দিতে হবে। আর তারপরে ফাইনাল যে টেস্টটা দিতে হয় সেটা G, এটা পাস করার পর তুমি ফুল লাইসেন্স পাবে। এই পুরো প্রসেসটা প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যায়। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে ভবিষ্যতে যখন তোমরা কানাডায় প্রথম আসবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। আজকের মতো টাটা।